একটা কথা বলি, কিছু গায়ে মাখবেন না। যে মধ্যবিত্ত ছিল, যে মধ্যবিত্ত, সেও সেদিন ভিখারি সেজে নিয়েছে। কেন? বর্তমান কলিযুগ যার তিনতলা, তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এটিএম। হ্যাঁ, আমার পাড়াতেই আছে। মন্ত্রী সব প্রস্তুত করো, এবার আসতে শুরু হয়ে গেছে লোকজন। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু হলেন কাঙালের ঠাকুর, যার জন্য এতদিন থাকতে মহাপ্রভু দোলের দিনেই জন্মগ্রহণ করলেন। কেন? এত তো তিথি ছিল, মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালেন কেন? এটা শুনে রাখো, যার বাড়িতে যত টাকা থাক আর যত জামা কাপড় ভালো ভালো থাক, দোলের দিন সকাল হলেই বলবে, কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও তো। কে বলেন? ভালো শাড়ি আজকে পরার দরকার নেই, ওই ছেঁড়া কাপড়টা পরেই চালিয়ে দাও, বেরোলেই বাচ্চারা ছুটবে। মহাপ্রভু বললেন, যেদিন কলিযুগের মানুষ, হিন্দু সনাতন অবলম্বীরা যেদিন ভিখারির সাজে সাজবে, কাঙালের সাজে সাজবে, সেদিন আমি জন্মগ্রহণ করে প্রকাশ করে দেব, আমি ধনীর দেবতা নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? যার জন্য মহাপ্রভু দোল পূর্ণিমাটা বেছে নিল। মহাদাতা সেজেছে জয়, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারি মগদাতা সেজেছে যত সোনমণি ওকে শোভা নর্মদা নদীর তীরে রজতকার সোনমণি অন্ন বস্ত্র গাভী ভোরে যে যাহা চায় রাজা তারে যে যাহা চায় রাজা তারে তাদের সব করিছে মগদাতা সেজেছে রাজ বুঝে মগদাতা সেজেছে মন্ত্রে সব প্রস্তুত তো? হেমকান্তা, এসো দান শুরু করি। বলো মুক্ত প্রজা, তুমি কি নেবে? মন্ত্রে, ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করবে, কিছু অর্থ দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিলেই হবে। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। শুধু শুধু কে ভোগ করবে তার ঠিক নেই, ওকেই দিয়ে দাও। তুমি কি করবে? কে নেবে? রাজামশাই আমাকে অন্ন দিন, অন্ন। হ্যাঁ, ওকে একবারে এমন অন্ন দাও যেন লাইভ খেয়ে শেষ না হয়। দিয়ে দাও। তোমার কি চাই? 10 বিঘে জমি, 1 জোড়া হাল করে খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে গিয়ে একটা শুলো দিয়ে দাও। ও যে জমিটা ভালো লাগে, যতখানি ভালো লাগে ওকে দিয়ে দাও। সবার থেকে গরিব দেখে মনে হচ্ছে, সবার থেকে ভিখারির হালো, ওকে দিয়ে দাও শুলোটা। যাও। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও তো যাচ্ছে পায়ে হেঁটে। এইবার জমির ধারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে মন্ত্রী। এই জমিটা যতখানি দরকার যাও।
মন্ত্রী তো আস্তে আস্তে যাচ্ছে, আরো তো তাড়াতাড়ি করে যাচ্ছে, যতটা কভার করা যায়। 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে এবার দাঁড়িয়ে যাও, আর যেওনি কেন? জমিদার তো বলেছে যতখানি ইচ্ছা নো, তোমার কি অসুবিধে হচ্ছে? না না, অসুবিধে নয় না। 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী আওয়াজ দিচ্ছে আর যেও না গো, অনেক হয়ে গেছে। আরে জমিদার তো বললো যতটা খুশি, লোভে পাপ। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, তুলছে, ও ভাই ওঠো, শুলো পোঁতো, ও ভাই ওঠো, শুলো পোঁতো। হায় হায়, সে আর নেই, সে পার বাংলায় আর নেই, যা মুখ থুবড়ে পড়েছে হরিনাম। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, রাজা চন্দ্রকান্ত মন্ত্রী, মহারাজ জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাব, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, আমার ঘরের চাবি কার কাছে বলতে পারবেন? আচ্ছা আপনি বলতে পারবেন তো আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আরে আপনার ঘরের দরজা কবে খুলেছে আপনি জানেন না? বলতে পারবেন না? বলতে পারবেন? বলুন। কেউ যদি বলে দিতে পারেন আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো। কেন? মায়ের পেটে ঘরের দরজা খোলে, মায়ের পেটের ভেতর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তার আগে নয়। আর দরজা খোলে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন, যত পেটে লাথি মারা শুরু হয় রাত্রি 12টার পর, তাই তো? তাহলে ঘরের দরজাটা ভেতরে থেকে খুলেছে, সময় বলা যাবে না, বাদ দিয়ে দিন, ওটা বাদ দিলাম। কবে বন্ধ হবে সেইটা বলুন, আমি লিখে রাখি। আরে খোলার ডেটটা না পারো, বন্ধের ডেটটা বলো। কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। ভাবো না ভাবলাম কই ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। ও মাইরা, এই ঘরটা কিন্তু তোমার বাপ কেলে সম্পত্তি নয়, মনে রেখো। এটা ভাড়াটে ঘর, ভাড়া দিলে থাকতে দেবে, ভাড়া না দিলে বার করে দেবে। তোমাদের কলকাতায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ফোন করে জেনে নেবে ভাড়াটে বাড়িতে যারা আছে, মাসের 5 তারিখ হলেই ভাড়া দিতে হবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু জল ছাড়া হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, তবু লাইন দেবো, অফ করে দেবে। এমনি একই সিস্টেম। এটা ভগবানের দেওয়া ঘর, ভগবানের সম্পত্তি, ভাড়াটে ঘর। আপনি যদি টাইমে না ভাড়া পেমেন্ট করেন, হঠাৎ দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। ছোটে দিশাই খেয়া, কোথাও কিছু নেই, ঘরের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই। ওই জন্য বললাম টাইমে টাইমে ভাড়াটা দিয়ে দিও। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাও, ওটাই ঘরের ভাড়া। বুঝে নেওয়া গেল? রাজা চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী তাহলে সবাই দান পেয়েছে তো? হ্যাঁ মহারাজ। এইবার তুলসী আর গঙ্গা জল হাতে নিয়ে
রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ এবার শেষ করবে। মন্ত্রী বললে মহারাজ সবাই তো পেয়েছে বলছে, তবু আপনি একবার জেনে নিন না, নিয়ে শেষ করে দিন। রাজা বললে শোনো মন্ত্রী, দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান করে তবে আমি জলবিন্দু গ্রহণ করব, প্রতিশ্রুতি। তবু শেষ করার আগে তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে আবার একবার জেনে নিচ্ছি, আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, ওই দান গ্রহণের অভিলাষী আমি এখনো বাকি আছি, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, হরি গ্রহণের অভিলাষী, দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। রাজা চন্দ্রকান্ত নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। তোমায়রা 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল, কেন? বৈষ্ণবেতে হয় যদি, বৈষ্ণবেতে হয় যদি, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে ভজনে যায় পড়ি যায়, পড়ি যায়। মন্ত্রে একে এখান থেকে বার করে দাও। শুনুন মহারাজ, সারাদিন ধরে আপনি যে দান করলেন সেই দান পুণ্যের জায়গায় পাপে পরিণত হলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, নালে আমি আসতাম। তবে শুনুন মহারাজ, আমি শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। এ তো দেখলাম আপনি পুরোটাই বক ধার্মিক। সাদা পোশাক পরে বক ধার্মিক কেন বলছে বুঝতে পারছেন? সাদা পোশাক সর্বাঙ্গে, আর এদিকে মাছ দেখলেই ছুটে যায়, বক ধার্মিক। জয় রাধে। শুনুন মহারাজ, যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে এই মুহূর্তে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ খুলে চন্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, আমি একটু আগেই বলেছি নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল রাজার একমাত্র স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল নারদ মুনির চরণে। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে
কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। কেঁদো না মা, চরণ ছেড়ে ওঠো। আমি যা বলেছি ওটা ফেরানো যাবে না। সাধু মুনি ঋষি যোগী মহাত্মাদের মুখের কথা কখনো মিথ্যা হয় না। তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটা স্বপ্ন আমার পূরণ করে দিন। বলো তুমি কি চাও বলো মা। নারদ মুনির চরণটা ধরে মা কাঁদতে কাঁদতে বলে উঠল, মুনিবর এই কৃপা আপনি আমায় করুন, কি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। দুঃখ করো না মা, ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মর, একত্রে মর। মায়েরা কেমন সাধনা দেখুন, মৃত্যুর পর আবার দুইজন দুই জায়গায় জন্মালো কিন্তু বিয়ে হলো একসঙ্গে। দুজনেই জন্ম নিলেন সিংহমপুর, আবার বিয়ে করে সংসার পাতলেন। ত্রেতা যুগে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, ত্রেতা যুগে দুজনে আবার সংসার করলেন সবর সবরী। একটা সন্তান হলো, তার নাম রাখলেন গুহক। আপনারা সবাই জানেন এক সময় রামচন্দ্র 14 বছর বনবাসে গেছিলেন। সে যে কোনো কারণ হোক, কারণ অনেক কিছু থাকতে পারে। কেউ বলে কইকেই নাকি ভরতকে রাজা করবার নিমিত্তে রামকে বনে দিয়েছিল, তাই তো? এটাই আমরা জানি যে কইকেই ভরতকে রাজা করার জন্য রামকে বনে দিল। যারা জানেন এটা মিথ্যে কথা, এটা সত্যি কথা নয়। আসল সত্যটা হলো রামচন্দ্র গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গেলেন। ছোট মা, কে? আমি রাম। বাবা এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল আমাকে বাবা রাজ্যের দায়িত্ব দেবে, তার আগে তোমাকে একটা উপকার করতে হবে। কি উপকার বাপ? তুমি বলবে রামকে রাজা করা যাবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। না, এ তুই কি বলছিস বড় খোকা? এ সম্ভব নয়। তুই রাজা হলে অনেক কিছু হবে, আমার ছেলে চালাতে পারবে না বাবা। আমার কথাটা শোনো, তুমি যদি আমার এই উপকার করে দাও, বাবা আমায় 14 বছর বনে দিয়ে দেবে, আমিও তোমার একটা উপকার করে দেবো। কি উপকার করবি? কথা দিচ্ছি মা, যদি তুমি বাবাকে বলে 14 বছর আমাকে বনে পাঠিয়ে দিতে পারো, আমি পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। বলি মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম। ও মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি রাম? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ মা,
তার প্রমাণ আমি 14 বছর পর বন থেকে ফিরে প্রথম এসে বসবো তোমার কোলে। কথা দিয়ে যাচ্ছি। এইবার আমাকে একটা সত্যি কথা বলবি রাম, কি 14 বছর কি আলাদা করে কোথাও সংসার পাতবি? না না, তাহলে সে কথা খুব গোপন কথা, তোমায় বলতে পারি, কাউকে বলবে না তো? না, সত্যিটা বল। শোনো ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করতে আমার সময় লাগবে 14 বৎসর। কিন্তু জগৎ তো আমায় খারাপ বলবে, মেখে নেবে। জগৎ তোমায় খারাপ বললে তুমি তো খারাপ নয়, তুমি কেমন তুমি জানো আর আমি জানি। ঠিক আছে, যা, তোর ইচ্ছাই পূর্ণ হবে, এটাই সত্য। তবে এটা রামায়ণে পাবেন না। এটা পড়তে গেলে আপনাকে রামচরিত মাধুরী বলে একটি গ্রন্থ আছে, বহু প্রাচীন গ্রন্থ। এটা যদি খুঁজে পান বা সন্ধান পান পড়তে পারেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাম যখন বনে গেলেন, সঙ্গে কে? সীতা, লক্ষ্মণ। কেউ তো নিষেধ শুনছে না, এরা তো কেউ নিষেধ শুনবে না। এসে দাঁড়ালেন কোথায়? নদীর ধারে, গঙ্গার ধারে। গঙ্গা পার হয়ে তবে যেতে হবে তো পঞ্চবটী বন, তাই তো? গঙ্গাটি পার হবে, পঞ্চবটী গণের প্রথম মুখে শিবির, সেইখানে সবাই থাকবে আর রাম পরিভ্রমণ করবে। এখন নদীর ধারে এসে ডাক দিয়েছে। নদীর ধারে এসছে আগের দিন রাত্রে, সন্ধ্যাবেলায়। লক্ষ্মণ রাম সীতাকে বসিয়ে লক্ষ্মণ ওই রামায়ণ পাঠ করে শোনাচ্ছে প্রভুকে, প্রভুর নিজের লীলা নিজে কিছু। এইবার এক ক্রিবট মানে মাঝি এসে বসে বসে পাঠ শুনছে। তার বহুদিনের ইচ্ছা, সে রামকেই জানে ভগবান। তাই পাঠ শুনে যাবার কালে লক্ষ্মণ ঠাকুরকে বলছে, লক্ষ্মণ ঠাকুর কি আমার একটা উপকার করবে? কি? এই ঘাটে সবার তো ভালো ভালো নৌকা আছে, আমার নৌকাটা একটু ভাঙা, জানো আমার নৌকাটা তো ভালো নেই। তুমি একটু এক কাজ করো না, কালকে এমন কিছু করে দাও কারো নৌকা না ঘাটে থাকে, শুধু যেন আমি একাই থাকি। লক্ষ্মণ বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষ্মণ সীতা এলেন গঙ্গার ঘাটে। মাধব মাঝি মুখ ফিরিয়ে দূরে গিয়ে নৌকা নিয়ে বসে আছে। ভগবান ডাকছে, ও কিবট মাঝি, আরে ও মাঝি। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষ্মণ রেগে গেছে। কালকে ও নিজে আমার কাছে বলল আমার নৌকা ছাড়া কারো না থাকে, তাই করে দিলাম, আর ও সাড়া দিচ্ছে না। এই মাঝি, শুনতে পাচ্ছিস না প্রভু কতক্ষণ ধরে ডাকছে? মাধব ঘুরে বলছে, সব শুনতে পেয়েছি, তাহলে সাড়া দিসনি কেন? প্রভুকে শিক্ষা দেবো বলে। ও মা, তুই ভগবানকে শিক্ষা দিবি? হ্যাঁ। তা কি? রামচন্দ্র বলছে, মাধব তুই আমাকে বলতো কি শিক্ষা দিলি? প্রভু তুমি এবার ভাবো, জীব জগৎ যখন ভব সিন্ধু পারের ঘাটে এসে তোমাকে বারবার ডাকে, তুমি মুখ ফিরিয়ে থাকো, তুমি যতক্ষণ না তাদের কৃপা করো, তাদের ভেতর কি যন্ত্রণা হয়, এই শিক্ষাটা দেবার জন্য আমি তোমায় সাড়া দিই। রামচন্দ্র বলে, অদ্ভুত, বাহ, সুন্দর। তাই হ্যাঁ রে, আমাকে তো ওপারে নিয়ে যাবি, তোকে কত কি দিতে হবে বল, আগে কথা বলে নে, কারণ ওঠার পর ঝামেলা করে লাভ নেই। বলে, প্রভু দেওয়া থুয়া তো পরে, ঘটনা হচ্ছে যদি কোনো ড্রাইভারের গাড়ি খাবার হয়ে যায়, অন্য ড্রাইভারের সঙ্গে যদি সে একটা স্টপেজ কি দুটো স্টপেজ চলে যায়, সে কি পয়সা চায় নাকি? আমিও মাঝি, তুমিও মাঝি, তোমায় পয়সা দিতে হবে না। আজকে যেমন তুমি আমার নৌকায় পার হচ্ছ,
সেদিন তোমার নৌকায় আমাকে একটু পার করে দিন। তবে জানো প্রভু, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলাটা, ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কিসের শত্রুতা? কদিন আগেই শুনেছি তোমার পায়ের ধুলা লেগে একটা পাষাণ নাকি মেয়ে ছেলে হয়ে গেছে। প্রভু, আমার বাড়ির স্ত্রী আছে, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, একটা বউ নিয়ে পারিনি, আবার একটা হয়ে গেলে আমি কি করব প্রভু? ভগবান বলছে তাহলে কি করবি? প্রভু, চরণটা আমি ধুইয়ে তারপর তোমাকে তুলবো। লক্ষণ বলছে কি দিয়ে ধোয়াবি? জায়গা কোথায়? কিবট বলছে আমি আগে থেকে জল রেখেছি, বসো প্রভু। বসিয়ে দিয়ে কিবট চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণটা ধোয়াচ্ছে। কাঁদছে। কেন কাঁদছে কিবট জানেন? কিবট এত জল কোথায় রেখেছিল? আহা, ও মায়েরা, এই গোপন তত্ত্বটা অনেকেই জানেননি, শুনে নিন, খুব জ্ঞানের কথা। অনন্ত শয্যায় যখন নারায়ণ শায়িত লক্ষ্মী চরণ সেবা করছে, ঠিক সেই সময় একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন তো, ও বারবার ওই অনন্ত নাগের ওপর উঠে আর নারায়ণের পাটার ওই ধুলোটা কুড়ে খেতে যাচ্ছে। শুনেছি তোমার চরণে নাকি অনেক কৃপা, তা আমি একটু তোমার চরণ ধুলি মাথায় নেব। এইটা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে গেছে, এই রে একটা পোকা উঠছে, ওইভাবে ও যদি কামড়ে দেয় প্রভুর চরণে আঘাত লাগবে। লক্ষ্মী করেছে কি, ধরে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে ওই নদীর নোনা জল নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে কচ্ছপ জানালো প্রভুর চরণে জীবনে আশা ছিল তোমার চরণটা একবার সেবা করব, চরণের ধুলি একবার সর্বাঙ্গে মাখবো, তা তো হলো না। ভগবান মনের কথা শুনে বললে দুঃখ করিস না কচ্ছপ, তোকে কথা দিলাম আগত তেতা যুগে আমি হব ভগবান রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন পেলি না, সেদিন আমাকে তোর কাছে পাবি। কেমন? কোনো চিন্তা করিস নে, তখন নয়ন জলে নয়নে জলে চরণ ধোয়াইবি। মাধব পার করে দিল, প্রভু নৌকাটি সোনার করে দিল। মাধব কেঁদেই আকুল, প্রভু নেব না এসব, তোমার চরণে আমাকে জায়গা দাও। তাই ভগবান কৃপা করলেন, এলেন পঞ্চবটী বন, গভীর জঙ্গলে প্রবেশ করেছে রাম সীতা লক্ষণ গৃহে। ও মায়েরা, প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক সেই সময় দুপুর বেলা শবরী মায়ের ছোট্ট ছেলে গুহা ওই কাঠের বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটু জল দেবে, একটু জল দেবে। কাঠের বোঝাটা নাবি রেখে গিয়ে দেখে, ওমা এত বড় লোকটা জলের জন্য কাঁদছে। ও লোকটা, এখানে জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব পিপাসা লেগেছে, থাকতে পারছি না গো, একটু জল দাও না। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝা নাবিয়ে রেখে কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর তর্জনী আঙুলটা দিয়ে চোখে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ দাই ভজ মন রামচরণ সুখ গাই।